পশ্চিমবঙ্গের একটা ছোট জনপদ চাকদহ। এখানের ব্যালট বাক্সগুলো যখন খুলে তখন শুধু ভোটের হিসেব বেরোয় না, বেরোয় মাটির গন্ধ, মানুষের জমে থাকা যন্ত্রণা আর না বলা আকাঙ্ক্ষার কথা। আমি মায়াকা গোবর্ধন রেড্ডি। আসুন আজ আমরা সেই সংখ্যাগুলোর গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি কিভাবে সাধারণ মানুষের ছোট ছোট অভিযোগই হয়ে উঠতে পারে সুশাসনের সবচেয়ে বড় রূপরেখা। দেখুন, এটা দক্ষিণবঙ্গের সমভূমি। এখানে নদী স্রোত আর কৃষকের ঘাম একসাথে বয়ে চলে। চাকদহের রাজনীতি বা অর্থনীতি যাই বুঝতে চান না কেন, আপনাকে এই মাটির কাছাকাছি আসতে হবে, এই জলের শব্দ শুনতে হবে, কারণ এখানকার সব গল্পের শুরুটা ঠিক এখানেই। এখানকার সমাজটা বোনা হয়েছে অনেকগুলো সম্প্রদায়ের সুতো দিয়ে। একদিকে যেমন আছেন জমির সঙ্গে উৎপ্রোতভাবে জড়িয়ে থাকা মাহিষ্যরা, তেমনি আছেন নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়, যাদের পরিচয় আর আকাঙ্ক্ষা এখানকার রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে। এদের সাথেই কিন্তু আছেন বাগদি এবং বাউরিদের মতো প্রান্তিক মানুষগুলো। এদের জীবনজীবিকা, স্বপ্ন আর সংঘাত, এই সবকিছু মিলেই তো চাকদহের রাজনীতির গতিপথ ঠিক হয়। এখানকার জনসংখ্যার বিন্যাসটা একবার দেখুন। প্রায় ৯৯% হিন্দু, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় ১/৪ মানুষ তফসিলি জাতিভুক্ত। এই ২৩-২৪% মানুষ শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিরাট রাজনৈতিক শক্তি, যাদের সমর্থন যে কোনো নির্বাচনের পাল্লা এক মুহূর্তে ভারী করে দিতে পারে। কিন্তু এই সব সংখ্যাতত্ত্বের আড়ালে কি আছে? আছে মানুষের রোজকার লড়াই, ভাঙাচোরা জাতীয় সড়ক, যা শুধু গাড়ি নয়, মানুষের জীবনের গতিও থামিয়ে দেয়, দুর্বল নদীবাঁধ, যা প্রতি বছরের সর্বনাশ ডেকে আনে, চাকরির অভাব, যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে, আর আছেন আমাদের কৃষকরা, যাদের হাহাকার শোনার কেউ নেই যখন ফসলের ন্যায্য দামটুকুও মেলে না। দেখুন, এই সমস্যাগুলো কোনো একটা দলে তৈরি নয়, এগুলো বহু বছরের জমে থাকা উন্নয়ন ঘাটতির একটা ভয়ঙ্কর ছবি। এত কষ্ট, এত অভিযোগ, তারপরেও চাকদহের মানুষ কিন্তু চুপ করে বসে নেই। প্রত্যেকটা নির্বাচনে এই বিপুল ভোটদানই প্রমাণ করে যে তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন। তারা কিন্তু নিষ্ক্রিয় দর্শক নন, তারা সক্রিয়ভাবে পরিবর্তন চান, আর তাদের রায়টা তারা খুব স্পষ্টভাবেই ব্যালট বাক্সে জানিয়ে দেয়। চলুন এবার আমরা নির্বাচনী ডেটার গভীরে যাই, খোঁজার চেষ্টা করি সেই ৩টে মূল সংকেত যা আমাদের বলে দিচ্ছে যে চাকদহের মানুষ আসলে কি চায়। ২০১৬ থেকে ২০২১, মাত্র ৫ বছরে চাকদহের রাজনৈতিক আকাশটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস যেখানে প্রায় ৫০% ভোট পেয়ে খুব সহজেই জিতেছিল, ২০২১-এ এসে সেই দুর্গটাই ভেঙে পড়ল। বিজেপি প্রায় ৪৭% ভোট পেয়ে শুধু জিতলই না, তৃণমূলকে ১১,০০০-এরও বেশি ভোটের একটা বড় ব্যবধানে হারিয়ে দিল। এটা কিন্তু হঠাৎ করে আসা কোনো রাজনৈতিক ঝড় নয়, এর পেছনে রয়েছে মানুষের অনেক দিনের জমে থাকা ক্ষোভ আর পরিবর্তনের আকাঙ্ক্ষার একটা গভীর স্রোত। আর এটাই হলো আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত। চাকদহে আসল শাসক কোনো রাজনৈতিক দল নয়, জানেন? আসল শাসক হল মানুষের সেই বহু পুরনো অমীমাংসিত সমস্যাগুলো, ভাঙা রাস্তা, প্রতি বছরের বন্যা আর চাকরির অভাব। যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই সমস্যাগুলোই এখানকার রাজনীতির আসল নিয়ন্ত্রক। আসুন ২০২১ সালের এই ফলাফলের একটা ব্যবচ্ছেদ করা যাক। আমরা কিন্তু কোনো ব্যক্তির জয় বা হার নিয়ে কথা বলবো না, আমরা বরং সেই সিস্টেম বা ব্যবস্থাগুলো বোঝার চেষ্টা করব যা এই ফলাফলটাকে সম্ভব করে তুলেছে। ২০২১-এর এই ফলাফলের পেছনে আসলে একটা দ্বিমুখী শক্তি কাজ করেছে। একদিকে জয়ী দলের ছিল একটা শক্তিশালী সংগঠন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের একটা বিশাল নেটওয়ার্ক, আর দুর্নীতির বিরুদ্ধে একটা খুব জোরালো বার্তা। আর ঠিক তার উল্টো দিকে রাজ্যের শাসক দলকে ঘিরে ধরেছিল কিছু সিস্টেমিক দুর্বলতা, যেমন কাটমানি সংস্কৃতি নিয়ে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ঘটনা যা মানুষের বিশ্বাসে আঘাত এনেছিল, আর ভোট পরবর্তী হিংসার সেই তিক্ত স্মৃতি যা ভোটারদের মনে একটা গভীর ছাপ ফেলে গিয়েছিল। আর এখানে আমাদের সংবিধানের মূল কথাটা মনে রাখা খুব দরকার। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদা আর সুরক্ষার অধিকার দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই, কিন্তু যখন সেই আলোচনা হিংসার রূপ নেয়, তখন কিন্তু গণতন্ত্রের ভিত্তিটাই দুর্বল হয়ে যায়। পারস্পরিক শ্রদ্ধা আর তথ্যের ভিত্তিতে আলোচনা, এটাই তো দায়িত্বশীল রাজনীতির আসল পথ, তাই না?
এবার চলুন একটু ইতিহাসের দিকে ফিরে তাকানো যাক। ভোটের এই যে স্থানান্তর, মানে এক দল থেকে অন্য দলে চলে যাওয়া, এটাকে বোঝাটা ভবিষ্যতের জন্য খুব জরুরি। এটা অনেকটা একটা ফোরেন্সিক রিপোর্টের মতো, যা পরিষ্কার বলে দেয় যে ভোটারদের আনুগত্য সময়ের সাথে সাথে কিভাবে আর কেন পাল্টেছে। এই স্লাইডটাই হল 2021 সালের নির্বাচনের আসল ফরেন্সিক রিপোর্ট। ভালো করে লক্ষ্য করুন, 2016 থেকে 2021-এর মধ্যে সিপিএমের ভোট শেয়ার কি সাংঘাতিকভাবে কমেছে, প্রায় 29%। তো এই ভোটটা গেল কোথায়? দেখুন, বিজেপির ভোট শেয়ার বেড়েছে 38%রও বেশি। অঙ্কটা কিন্তু একদম পরিষ্কার। বামেদের দুর্গ ভেঙে যে ভোটাররা বেরিয়ে এসেছেন, তাদের একটা সিংহভাগই আশ্রয় নিয়েছেন বিজেপি শিবিরে। তৃণমূল বিরোধিতার এই ভোটটা এক জায়গায় আশাই ছিল 2021-এর ফলাফলের আসল কারণ। কিন্তু এই জয়ের নিচেই একটা খুব বড় সতর্কবার্তা লুকিয়ে আছে। দেখুন, 2021-এ জয়ী দলের ভোট শেয়ার ছিল 47%-এর কাছাকাছি। কিন্তু যদি আমরা তৃণমূল আর বামেদের ভোট একসাথে যোগ করি, তাহলে সেটা জয়ী দলের ভোটের চেয়েও বেশি হয়ে যাচ্ছে, প্রায় 50%। এর মানে কি? এর মানে হল, বিরোধী ভোট যদি কোনোভাবে একজোট হয়ে যায়, তাহলে আজকের বিজয়ী কিন্তু আগামীকাল পরাজিত হতে পারে। এই ময়দান এখনও সবার জন্য খোলা। তাই এই জনাদেশকে একটা স্থায়ী ব্যাপার ভাবাটা বিরাট বড় ভুল হবে। এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো জমিদারি নয়, এটা একটা ইজারার মতো, যা শুধু মানুষের জন্য ভালো কাজ করে, তাদের চাহিদা পূরণ করেই টিকিয়ে রাখা সম্ভব। মানুষের বিশ্বাস আপনাকে বারবার অর্জন করতে হবে। ভবিষ্যতের নির্বাচনে আসল খেলাটা হবে এই স্লিপার ব্লক বা সুইং ভোটারদের নিয়ে। কারা এরা? এরা হলেন সব দলেরই সেই সব হতাশ সমর্থক, যারা প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক দেখেছেন। এরা হলেন বামেদের সে পুরনো দিনের ক্যাডার, যারা এখনও একটা নতুন ঠিকানা খুঁজছেন। আর অবশ্যই আছেন মতুয়া সম্প্রদায় সেই অংশ, যাদের আনুগত্য কোনো একটি দলের প্রতি চিরস্থায়ী নয়। এদের বিশ্বাস যে জিততে পারবে, চাকদহের ভবিষ্যৎ তারই হাতে থাকবে। তাহলে প্রশ্নটা হলো, এই মানুষের আস্থা অর্জন করার এবং সেটা ধরে রাখার উপায়টা কি? এর জন্য আমরা একটা চারমুখী কৌশলগত কাঠামোর কথা বলছি, যা হয়ে উঠতে পারে এক নতুন ধরনের সুশাসনের রূপরেখা। আমরা একে বলছি চতুর্মুখ মতবাদ। ব্যাপারটা খুব সহজ। শিব যেমন তার তৃতীয় নয়ন দিয়ে অশুভকে ধ্বংস করেন, তেমনি আগ্রাসী হতে হবে দুর্নীতির বিরুদ্ধে। বিষ্ণু যেমন স্থিতিশীলতার প্রতীক, তেমনি কল্যাণমূলক প্রকল্প আর সুশাসনের মাধ্যমে মানুষের জীবনে স্থিতি আনতে হবে। ব্রহ্মা যেমন সৃষ্টির দেবতা, তেমনি প্রযুক্তি আর নতুন ভাবনার মাধ্যমে মানুষের সাথে একটা সরাসরি সংযোগ তৈরি করতে হবে। আর মা দুর্গা যেমন রক্ষাকর্ত্রী, তেমনি সুরক্ষা দিতে হবে প্রত্যেক নাগরিককে, বিশেষ করে নারী ও শরণার্থীদের, কোনো রকম ভেদাভেদ ছাড়াই। কিন্তু শুধু বড় বড় কথা বললেই তো হবে না। প্রত্যেকটা প্রতিশ্রুতিকে একটা বাস্তব, পরিমাপযোগ্য প্রকল্পে রূপান্তরিত করতে হবে, যার একটা নির্দিষ্ট বাজেট থাকবে, একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে, আর তার থেকে মানুষের কি লাভ হবে তারও একটা স্পষ্ট হিসেব থাকবে। এটা কোনো হাওয়ায় ভাসানো কথা নয়, এটা একটা কংক্রিট অঙ্গীকার। যেমন ধরুন, 1 নম্বর, জাতীয় সড়ক 12কে 4 লেনের করা। খরচ কত, সময় কত লাগবে, আর তার ফলে ব্যবসার খরচ কতটা কমবে, সব বলা আছে। 2 নম্বর, নতুন খাল আর বাঁধ তৈরি করে বন্যা নিয়ন্ত্রণ। এর লাভ সরাসরি কৃষকরা পাবেন, হাজার হাজার হেক্টর চাষের জমি বাঁচবে। আর 3 নম্বর, একটা আইটি এবং এমএসএমই পার্ক, যা 5,000 নতুন চাকরির সুযোগ তৈরি করবে। দেখুন, প্রত্যেকটা প্রকল্পের খরচ, সময় এবং মানুষের জন্য রিটার্ন সবকিছু পরিষ্কার। যখন আমরা প্রযুক্তি আর ডেটা ব্যবহার করে মানুষের সাথে সংযোগের কথা বলছি, তখন একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর সেটা হলো বিশ্বাস। নাগরিকদের ব্যক্তিগত তথ্য কিন্তু অত্যন্ত সংবেদনশীল। ভারতের ডেটা সুরক্ষা আইন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে এই তথ্য শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে এবং নাগরিকের সম্মতি নিয়েই ব্যবহার করা উচিত। প্রযুক্তি আর বিশ্বাসের এই মেলবন্ধনই কিন্তু রাষ্ট্র আর নাগরিকের মধ্যে একটা মর্যাদাপূর্ণ সম্পর্কের আসল ভিত্তি তৈরি করে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যেখানে জয়ের ব্যবধান এত কম, সেখানে এই রাজনৈতিক ম্যান্ডেটকে টিকিয়ে রাখা যায় কিভাবে? উত্তরটা শুধু ভালো কাজ করার মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে রাজনীতি করার পদ্ধতিটাকেই বদলে ফেলার মধ্যে। আমার মনে হয় ভবিষ্যতের রাজনীতি হবে ইঞ্জিনিয়ারিংয়ের রাজনীতি, যেখানে সমস্যাকে আবেগ দিয়ে নয়, ডেটা দিয়ে চিহ্নিত করা হয়।
যেখানে সমাধানের একটা ডিজাইন থাকে, তার খরচের একটা স্বচ্ছ হিসেব থাকে এবং তার ফল মানুষ হাতে নাতে পায়। এটাই ফাঁপা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসে সত্যিকারের জবাবদিহিমূলক রাজনীতির একমাত্র পথ। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন বা 080-4204-1602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।